অর্থনীতির হিসাবে বিশ্বের সর্বকালের সর্বসেরা সাম্রাজ্যগুলোর মধ্যে মুঘলদের অবস্থান ছিল তৃতীয়। সে সময়ে ভারত ছিল পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র। পল ব্যারক নামে এক অর্থনীতির ইতিহাস বিশেষজ্ঞ হিসাব করে দেখিয়েছেন ১৬০০ সালে মুঘল ভারতের জিডিপি ছিল $৭৫ ট্রিলিয়ন। ১৭০০ সালে তা আরও বেড়ে হয় $৯০ ট্রিলিয়ন। এই অঙ্ক ১৯৯০ সালের ডলারের মান অনুযায়ী হিসাব করা। আজকের দিনে এর পরিমাণ এর চেয়ে অনেক অনেক বেশি। সে সময় ভারতের চেয়ে এগিয়ে ছিল কেবল চীন। এখনকার বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর সে তুলনায় বলতে গেলে কিছুই ছিল না তখন। ফ্রান্সের জিডিপি ছিল টেনে টুনে ১৯ ট্রিলিয়ন, ইতালির ১৪ আর জার্মানির ১৩ ট্রিলিয়ন। প্রায় ২০০ বছর ভারতকে লুটে পুটে শক্তিশালী হওয়া ইংল্যান্ডের জিডিপি ছিল টেনে টুনে $১১ ট্রিলিয়ন, অর্থাৎ ভারতের ৭ ভাগের ১ ভাগ। সে সময় কেবল বাংলার জিডিপি ছিল ইউরোপের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি। গোটা বিশ্বের জিডিপির ১২.৫% উৎপাদনই হতো আমাদের এই অঞ্চলে। ফরাসি পর্যটক বর্নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে লিখেন, সে সময় এখানকার ব্যবসা বাণিজ্য ছিল দারুণ উন্নত, প্রাচুর্য ছিল ধন সম্পদের, মুঘল দরবারের ঐশ্বর্য ও আড়ম্বরও ছিল অতুলনীয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলার নিয়ন্ত্রণ চলে যাওয়ার আগ পর্যন্ত এই সমৃদ্ধি বজায় ছিল। মুঘল আমলে কৃষি ছিল বেশিরভাগ মানুষের জীবিকার প্রধান উৎস। ধান গম ছাড়াও রেশম, তুলা, তেলবীজ, আখ, তামাকের চাষ হতো ব্যাপক। চাষের জন্য নির্ভরতা ছিল মূলত বৃষ্টির ওপর। খাল, নদী ও পুকুরের পানীয় ছিল ভরসা। হুমায়ুন্নামা থেকে জানা যায়, বাদশাহ আকবর থেকে আওরঙ্গজেবের আমল পর্যন্ত খাদ্যশস্যের পাশাপাশি মাছ, মাংস, পোশাক পরিচ্ছদ, দুধ আর দুগ্ধজাত খাবার ছিল সস্তা। কেবল যুদ্ধ আর ফসল হানির সময় খাবারের দাম বাড়ত। মুঘল শাসকদের কড়া শাসনে এখনকার মতো সিন্ডিকেট ছিল অচিন্তনীয়। অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথের মতে, এখনকার তুলনায় সে সময়ে ভারতের মানুষের জীবনমান ছিল অনেক উন্নত। কৃষির পাশাপাশি মুঘল আমলে সরকারি ও বেসরকারি খাতে বিকাশ হয় শিল্পের। সরকারি কারখানায় সুই, মসলিন বা রেশম আর কাঠের কাজ হতো। সুদক্ষ কারিগররা চাকরি পেতেন সেখানে। রেশম ও তুলার কাজ হতো সারা দেশে। আরও হতো সুতি শিল্প। কুটির শিল্প ছিল বহুল প্রচলিত। ঢাকায় মসলিনের সুনাম ছড়িয়ে যায় সারা বিশ্বে। কার্পেট, পশম, গালিচা, শাল, চিনি আর গুঁড়ো রফতানি হতো এখান থেকে। আরও ছিল জাহাজ নির্মাণ শিল্প। দিল্লি, আগ্রা, লাহোরের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগের জন্য ছিল ২৪টি বড় বড় সড়ক। যদিও বাণিজ্যের সিংহভাগই হতো জলপথে। ইউরোপীয় বণিকরা আসার পর বড় হতে থাকে সামুদ্রিক বাণিজ্য। বর্তমান শ্রীলঙ্কা, থাইল্যান্ড, চীন, জাপানের পাশাপাশি ইউরোপের সঙ্গে চলত বাণিজ্য। মক্কায় হাজিদের আনা নেয়ার জন্য ছিল ক্ষুদ্র নৌবহর। আমদানি করা হতো আরব ঘোড়াও। বর্নিয়ের মতো ভারতীয় বণিক ও দালালরা ছিলেন চতুর। মুঘল দরবারের অনেকে, এমনকি সম্রাটও জড়িত ছিলেন ব্যবসা বাণিজ্যে। সম্রাট জাহাঙ্গীর, শাহজাহান আর নূরজাহানের ছিল বড় বড় জাহাজ। ভারতীয় বণিকদের মধ্যে বেশিরভাগ ছিল গুজরাটি। আমদানি রফতানির কাজে তাদের বাধায় অন্যরা সেভাবে সুবিধা করতে পারতেন না। তাদের ছিল বিশাল ধন সম্পদ, ছিল বিশালাকার সব জাহাজ। মুঘল ভারতে নগরগুলো যেমন ছিল সুবিশাল, তেমনই ছিল সমৃদ্ধ। আগ্রা, মোরাদাবাদ, ফিরোজাবাদ, বারাণসী, ঢাকা, মুর্শিদাবাদ, বুরহানপুর, সুরাট ছিল বড় শহরগুলোর মধ্যে প্রধানতম। ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে ব্যবহার হতো এগুলো। এসব শহরে বসবাস করত মূলত অভিজাত মুঘল শ্রেণী আর ধনীরা। নেতিবাচক দিক হলো, সে সময় সমাজে শ্রেণী বৈষম্য ছিল প্রকট। অভিজাত শ্রেণী বিপুল ধন সম্পদ ও বিলাস বসনে দিন যাপন করত। অন্যদিকে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ ছিল দরিদ্র। অভিজাত ও সেনাবাহিনী সহ প্রশাসনের খরচ মেটাতে কর আরোপ করা হতো কৃষক ও কারিগরদের ওপর।